আজকের এই নতুন সোর্স মেটেরিয়াল বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব এমন একটা ওষুধ নিয়ে যেটা আমাদের সবার ঘরে ঘরেই খুব পরিচিত, কোসেক, যার জেনেরিক নাম হল ওমেপ্রাজোল। এই ড্রাগটার পেছনে ক্লিনিক্যাল ডেটাগুলো আসলে কি বলছে, চলুন একদম গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে, আমাদের পাকস্থলী কিভাবে তার নিজের তৈরি করা ওই শক্তিশালী অ্যাসিড থেকে নিজে কি হজম করে ফেলা থেকে রক্ষা করে? ঠিক আছে, চলুন এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। মূল সমস্যাটা আসলে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া, আর ঠিক এই সমস্যারই দারুণ একটা সমাধান দেয় এই ওষুধটা। আজকের আলোচনার রূপরেখাটা বেশ পরিষ্কার। প্রথমে থাকছে কোসেক ও ওমেপ্রাজোল পরিচিতি। এরপর আমরা দেখব অ্যাসিড ব্লকিংয়ের বিজ্ঞান। তারপর থাকছে রোগ ব্যাধি ও মাত্রা। ৪ নম্বরে প্রয়োগবিধি ও মিথস্ক্রিয়া, এবং একদম শেষে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। তো এই জটিল মেডিকেল ডেটাগুলো চলুন একসাথে ধাপে ধাপে ভেঙে বোঝা যাক। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম অংশে, কোসেক ও ওমেপ্রাজোল পরিচিতি এবং এর কিছু প্রাথমিক ধারণা। কোসেক আসলে প্রোটন পাম্প ইনহিবিটর বা সংক্ষেপে পিপিআই শ্রেণীর একটা ওষুধ। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি এই ওষুধটার একেবারে মূল কাজই হল পাকস্থলীর অ্যাসিড উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। এটা কিন্তু সাধারণ কোনো অ্যান্টাসিডের মতো কাজ করে না, এটা সরাসরি অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়াটাতেই একটা বড়সড় বাধা তৈরি করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 20 মিলিগ্রাম। এটাই হলো এই এন্টারিক কোটেড ক্যাপসুলের সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ। তবে হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী এটা 40 মিলিগ্রাম ক্যাপসুল হিসাবেও পাওয়া যায়, এমনকি হাসপাতালে দেওয়ার জন্য আইভি ইনজেকশন হিসাবেও এটা অ্যাভেলেবল। এবার আমরা দেখব দ্বিতীয় অংশ, অ্যাসিড ব্লকিংয়ের বিজ্ঞান, অর্থাৎ মেকানিজম অফ অ্যাকশন। একটু কল্পনা করা যাক, পাকস্থলীর ভেতরে ছোট ছোট পানির কলের মতো কিছু কোষ আছে, যেগুলো দিয়ে অনবরত অ্যাসিড বের হচ্ছে। ওমেপ্রাজোল ঠিক কি করে জানেন? এটা পাকস্থলীর প্যারাইটাল কোষের H+K+ATPase এনজাইম সিস্টেমটাকে সরাসরি ব্লক করে দেয়। মানে ওই অ্যাসিড নিঃসরণের পাম্পগুলো সুইচ একেবারে অফ করে দেয়। খাওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে এর কাজ শুরু হয়ে যায়। 2 ঘন্টার মাথায় এটা একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? এর প্রভাব টানা 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। চলে যাচ্ছি 3 নম্বর অংশে। এখানে আমরা মূলত দেখব কোন কোন রোগ ব্যাধিতে এবং কি মাত্রায় এটি ব্যবহৃত হয়। আর এই টেবিলটা খুব চমৎকারভাবে দেখাচ্ছে কিভাবে সাধারণ আলসার এবং গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, যাকে আমরা সংক্ষেপে GERD বলি, তার ডোজেজগুলো কাজ করে। ডেটাগুলো হজম করা বেশ সহজ, তাই না? সাধারণ ডিওডেনাল আলসারে 4 সপ্তাহ আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে 8 সপ্তাহ পর্যন্ত দৈনিক 20 মিলিগ্রাম করে ব্যবহার করতে হয়। কিন্তু সাধারণ আলসারের গণ্ডি পেরিয়ে যখন আমরা আরও জটিল রোগের দিকে তাকাব, তখন চিত্রটা কিন্তু বেশ পাল্টে যায়। যেমন জলিঞ্জার অ্যালিসন সিন্ড্রোম। এক্ষেত্রে অ্যাসিডের মাত্রা এতই বেশি থাকে যে রোগীদের দিনে 60 থেকে 120 মিলিগ্রাম পর্যন্ত ওমেপ্রাজল লাগতে পারে। আবার হেলিকোব্যাক্টার পাইলরি নামক জেদি ব্যাকটেরিয়া দূর করতে অ্যান্টিবায়োটিকের সাথে এটাকে দিনে 2 বার করে ব্যবহার করতে হয়। ডিফারেন্সটা বেশ বড়, তাই না? এখানে একটা বেশ কৌতূহলোদ্দীপক ক্লিনিক্যাল দ্বন্দ্ব রয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী 18 বছরের কম বয়সীদের জন্য এর নিরাপত্তা পুরোপুরি প্রতিষ্ঠিত নয়। তবুও চিকিৎসা বিজ্ঞানে কিছু সূক্ষ্ম ব্যতিক্রম থাকে। শিশুদের যদি অত্যন্ত তীব্র রিফ্লাক্স হয়, তবে ওজন অনুযায়ী চিকিৎসকরা নির্দিষ্ট পেডিয়াট্রিক ডোজে, মানে 10 থেকে 40 মিলিগ্রাম পর্যন্ত এটি দিয়ে থাকেন। সাধারণ গাইডলাইনের সাথে এই স্পেসিফিক সিভিয়ার ইউজ কেসের পার্থক্যটা আসলেই লক্ষণীয়। আমাদের 4 নম্বর অংশ, প্রয়োগবিধি ও মিথস্ক্রিয়া, বা সহজ কথায় রুলস অফ এঙ্গেজমেন্ট। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? হাসপাতালে শিরায় বা আইভি প্রয়োগের কঠোর এবং ভিন্ন ভিন্ন নিয়মকানুন। ইনজেকশন হিসেবে দিলে তা 2 থেকে 5 মিনিট ধরে অত্যন্ত ধীর গতিতে দিতে হবে, আর গোলানোর 4 ঘন্টার মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে। অন্যদিকে ইনফিউশন বা স্যালাইনের সাথে দিলে সময় লাগে 20 থেকে 30 মিনিট, আর তখন এর সেলফ লাইফ বেড়ে দাঁড়ায় 12 ঘন্টায়। শরীরের অন্যান্য ওষুধের সাথে ওমেপ্রাজোলের এই মেটাবলিক মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশনগুলো কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা লিভারে মেটাবোলাইজ হয় বলে ওয়ারফারিনের মতো রক্ত পাতলা করার ওষুধের নিষ্কাশন দেরি করিয়ে দিতে পারে। তাই যারা ওয়ারফারিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকদের খুব কড়া নজর রাখতে হয়।
এছাড়া এটা ক্লোপিডোগ্রেলের মতো হার্টের ওষুধের কার্যকারিতাও কমিয়ে দিতে পারে। এবার চলুন একটু স্বস্তির খবর দেয়া যাক। খাবার বা অ্যালকোহল গ্রহণ করলে এই ওষুধের শোষণে কোনো বাধা আসে না। পাশাপাশি অ্যান্টাসিড বা সাধারণ এনএসএআইডি জাতীয় ব্যথানাশকের সাথেও এর কোনো সংঘাত নেই। এ ব্যাপারটা কিন্তু অন্যান্য সাধারণ চিকিৎসা চালিয়ে যাওয়া রোগীদের জন্য আসলেই অনেক বড় একটা সুবিধা। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ অংশে, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা, অর্থাৎ সম্ভাব্য ঝুঁকির দিকগুলো নিয়ে কথা বলবো এবার। গর্ভাবস্থা এবং স্তন্যদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যেটা একটু মনোযোগ দিয়ে দেখা দরকার। এপিডেমিওলজিক্যাল স্টাডি বলছে গর্ভাবস্থায় এটি ব্যবহার করলে কোনো ক্ষতিকর প্রভাব নেই, কিন্তু স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। যদি ওষুধটা খাওয়া একান্তই অপরিহার্য হয়, তবে মায়ের বুকের দুধ খাওয়ানোর সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে কোসেক্স বেশ সহনশীল একটা ওষুধ, আর এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু হয়ে থাকে। সাধারণ সমস্যার মধ্যে মাথা ব্যথা বা পেটের কিছু সমস্যা হতে পারে। স্নায়ুবিক কিছু সমস্যা, যেমন একটু মাথা ঘোরা বা তন্দ্রাচ্ছন্নতা দেখা দিলেও তা ওষুধ বন্ধ করলে আবার ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, খুব বিরল ক্ষেত্রে ব্রঙ্কোস্প্যাজম বা হেপাটাইটিসের মতো তীব্র কিছু রিঅ্যাকশনও দেখা দিতে পারে, যা মাথায় রাখা জরুরি। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস সতর্কতার কথা বলি। যদি পাকস্থলিতে আলসার সন্দেহ করা হয়, তবে ওমিপ্রেজল শুরু করার আগে নিশ্চিত হতে হবে যে সেখানে কোনো ক্যান্সার বা ম্যালিগনেন্সি নেই। কারণটা হলো, এই ওষুধটি ক্যান্সারের উপসর্গগুলোকে সাময়িকভাবে কমিয়ে দিয়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে মারাত্মক একটা দেরি করিয়ে দিতে পারে। পাকস্থলীর অ্যাসিড তো একটা প্রাকৃতিক ব্যবস্থা, তাই না? এখন ভাবার বিষয় হলো, মাসের পর মাস বা বছরের পর বছর এই প্রাকৃতিক অ্যাসিডকে দমন করে রাখলে শরীরকে ঠিক কী মূল্য চোকাতে হয়। চলুন দীর্ঘমেয়াদী ব্যবহারের এই ঝুঁকির দিকগুলোতে একটু নজর দেওয়া যাক। পাকস্থলীর স্বাভাবিক পিএইচ লেভেল দীর্ঘ সময় ধরে বদলে রাখার কারণে শরীরে কিছু জটিলতা দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অস্টিওপোরোসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যাওয়া, বিশেষ করে নিতম্ব, কবজি বা মেরুদণ্ডের হাড় ভাঙার প্রবণতা। এছাড়া দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক কর্পাস বায়োপসিতে অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিসের প্রমাণও কিন্তু পাওয়া গেছে। অ্যাসিড দমনের তাৎক্ষণিক যে স্বস্তি আর এই দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি, এই দুটোর মধ্যে সবসময় একটা সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলতে হয়। হাড় ভাঙার ঝুঁকির মতো এই যে ডেটাগুলো আমরা দেখলাম, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ফার্মাকোলজিতে সব কিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। দীর্ঘমেয়াদে শরীরকে তার একদম নিজস্ব প্রাকৃতিক কাজ থেকে বিরত রাখার চূড়ান্ত পরিণতি আসলে কী হতে পারে, এই প্রশ্নটাই বরং আমাদের সবার ভাবনার জন্য রয়ে গেল।